দুটি বিষয় নিয়ে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণ এবং সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। একটা হচ্ছে অবৈধভাবে ৭৬টা জাতিকে, মুসলিম জাতিকে ওবিসিতে ইনক্লুশনের চেষ্টা নিয়ে আপনারা অনেক দিন ধরেই বিষয়টা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিধানসভার ভিতরে বাইরে নানা জায়গায় নানাভাবে চর্চিত এবং জটিলতা বিদ্যমান। যেহেতু ৭৬টা মুসলিম জনগোষ্ঠীকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকের জন্য ওবিসি করতে পারেননি, সেই জন্য মুখ্য সচিব মনোজ পন্তের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় চাটুকার স্তাবকরা তারা আবার একটি অবৈধ কাজ শুরু করেছেন। প্রথমত, এই রাজ্যে স্থায়ী চাকরি বন্ধ হয়ে যাওয়ার ফলে শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট তারা সংরক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। আদিবাসী সমাজ এবং তফসিলি জাতি সমাজ, কারণ প্রায় কয়েক লক্ষ পোস্ট, পার্মানেন্ট পোস্টকে অ্যাবলিশ করা হয়েছে, তার বদলে ৭০-৮০ হাজার এই ১০-১২ বছরে কন্ট্রাকচুয়াল নেওয়া হয়েছে। অনেকটাই রাজ্য সরকার সরাসরি করেছেন, আবার অনেকটাই থার্ড পার্টির মাধ্যমে করেছেন, ওয়েবেল এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে। সেখানে সংরক্ষণের নীতি মানা হয়নি। এর ফলে আদিবাসী সমাজ, যাদের দীর্ঘদিন ধরে স্বাধীনতার পরবর্তী সময় থেকে তারা চাকরিতে, শিক্ষায় সংরক্ষণ পেয়ে আসছেন, পশ্চিমবাংলার আদিবাসী সমাজ বঞ্চিত। শিডিউল কাস্ট তারাও একইভাবে বঞ্চিত। তাদের যে সংরক্ষণের পার্সেন্টেজ রয়েছে কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, ডাইরেক্ট এবং থার্ড পার্টির ক্ষেত্রে তারাও একইভাবে বঞ্চিত। আপনারা দেখেছেন WBTC, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, NBSTC, SBSTC, বিদ্যুৎ দপ্তর, বাংলা সহায়তা কেন্দ্র, সব মিলিয়ে ডাটা এন্ট্রি অপারেটর প্রায় ৭০-৮০ হাজার কন্ট্রাকচুয়াল হয়েছে। সেখানে আমাদের SC STরা এবং ওবিসিরা, অরিজিনাল ওবিসিরা, এর সাথে এক্স সার্ভিসম্যান, এক্সাম ক্যাটাগরি 1% যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তারা সকলেই বঞ্চিত হয়েছেন। দ্বিতীয় পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বঞ্চিত করেছেন ওবিসি হিন্দুদের। আমি বারে বারে বলেছি, মাহেশ্ব থেকে শুরু করে আমাদের যাদব, ঘোষ থেকে শুরু করে, কুর্মি থেকে শুরু করে, তিলি, তেলি, কামার, কুমোর, স্বর্ণকার, মালাকার, নাপিত থেকে শুরু করে যারা অরিজিনাল ওবিসি, বিশেষ করে ওবিসি হিন্দু, তাদেরকে তিনি বঞ্চিত করেছেন। মুসলিমদেরকে ওবিসি দিয়েছেন এবং ভারতবর্ষের কোনো রাজ্যে নেই ওবিসি A এবং B করে। এতে 98% মুসলিম ঢুকিয়েছেন, তাদের সংরক্ষণের পার্সেন্টেজ হচ্ছে 10%, আর বিতে ৭৬% মুসলিম ঢুকিয়েছেন, তাদের পার্সেন্টেজ হচ্ছে 7। হাইকোর্টে দীর্ঘদিন মামলা হয়েছে, হাইকোর্ট খারিজ করেছেন, তারপরে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে স্টে পায়নি, সেসব ঘটনা আপনারা জানেন। এবং নতুন করে রিসার্ভে করেছিলেন অবৈধভাবে, চুপি চুপি, বিধানসভায় এসে চোরের মতো বলে ছুটে পালিয়ে গেছেন। আমাদের বলার সুযোগ দেয়নি, আলোচনা হয়নি, ডিভিশন হয়নি, কোনো মন্তব্য রেকর্ড করা হয়নি, লে অ্যান্ড আউট। স্পিকারও ওনার সঙ্গে ছুটে পালিয়ে গেছেন হাউস অ্যাডজন করে। আবার কোর্টে গিয়ে কিশোর দত্ত এজি মিথ্যা কথা বলেছেন যে বিধানসভায় নাকি কেউ আপত্তি করেনি। এ তো গেল ওবিসি হিন্দুদের দুর্দশার কথা। এবারে EWS
ইকোনমিক্যালি উইকার সেকশন, আপনাকে যেমন SC ST রিজার্ভেশন, যেমন বাবা সাহেব আম্বেদকর পূজ্যপাত তার একমাত্র অবদান, ওবিসি সংরক্ষণ যেমন মন্ডল কমিশনের অবদান, বিশ্বনাথ প্রতাপ সিং, লালকৃষ্ণ আদবানীদের, ঠিক একইভাবে জেনারেল ক্যাটাগরিতে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য 2019 সালের জানুয়ারি মাস থেকে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি EWS এ 10% সংরক্ষণ পার্লামেন্টে এনে করেন। যারা জেনারেল ক্যাটাগরি তারা SC ST OBCর মধ্যে পড়ছে না, তাদেরকে কিভাবে, তাদের মধ্যে যারা অর্থনৈতিক দুর্বল তাদেরকে কি করে শিক্ষা এবং কর্মসংস্থানের সংরক্ষণ দেওয়া যায় তার জন্য তিনি 10% করেছিলেন। পশ্চিমবঙ্গে বিধানসভায় সর্বসম্মতিক্রমে EWS অনুমোদিত হলেও এই EWS কিন্তু কার্যকর হয়নি, এমনকি পাবলিক সার্ভিস কমিশনেও এমনিতে নিয়োগ হয় না, বন্ধ। এরা করেছে যেহেতু রিসার্ভে করে মুসলমানদের নাম ঢোকানোর পরেও জাস্টিসরা ডিভিশন বেঞ্চ খারিজ করেছে, তাই এরা EWS এ জেনারেল ক্যাটাগরিকে বঞ্চিত করার জন্য বেলদার মুসলিম, খোট্টা মুসলিম, মুসলিম সর্দার এই 3টে ক্যাটাগরিকে ঢুকিয়ে দিয়েছেন EWS। তার মানে প্রথমে SC ST কে বঞ্চিত করলেন, পরে OBC হিন্দুদের বঞ্চিত করলেন, এখন জেনারেল ক্যাটাগরির যারা হিন্দু আছেন, আপার কাস্ট কিন্তু ইকোনমিক্যালি উইক, তাদের যে সংরক্ষণ সেখানে তাদেরকেও বঞ্চিত করে আপনি একটা ফর্ম ওয়েবসাইট দেখে নেবেন। ওয়েবসাইটের ফর্মে পরিষ্কারভাবে তিনি বলেছেন বেলদার মুসলিম, খোট্টা মুসলিম এবং মুসলিম সর্দার, এইটাকে তিনি বলেছেন অ্যাপ্লাই করার জন্য। এই যে নাছর বাঁধা হাই অ্যাপিচমেন্ট, এবং এতে কার্যত হিন্দু এবং আদিবাসী এরা পশ্চিমবাংলায় এই সরকারের দ্বারা, এই ভয়ঙ্কর মুসলিম লীগ 2 সরকারের দ্বারা একেবারে বঞ্চিত। আমরা মুসলিমদের মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ইতিমধ্যে ওবিসির যে জাতীয় তালিকা তাতে মুসলিমদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এমন 27টা কমিউনিটি আছে, কিন্তু ইনি 100% কে দেবেন, কারণ উনার এই 30-32% ভোট খুব দরকার, এরা দেয় ভোট, তাই অবৈধভাবে এটা করেছেন। আমি আজকে মহামান্য রাজ্যপালকে লিখেছি সমূহ তথ্য দিয়ে, আমি আমার পাঠানো যে মেমোরান্ডাম মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ডিটেলসের মধ্যে থেকে পেয়ে যাবেন। এই বিষয়টা আমার ছিল, এবং আমি মনে করি জেনারেল ক্যাটাগরির যাদের বঞ্চিত করছেন এক্ষেত্রে বাৎসরিক 8 লক্ষ টাকা রোজগার হতে হবে এবং 2.5 কাঠা জমির মালিক হতে হবে, 2.5 কাঠা জমির নিচে, এবং 8 লক্ষ টাকা ইনকাম। পরিষ্কার ভারত সরকারের EWS এর গাইডলাইন আছে। আমি যারা 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 এতে বঞ্চিত হচ্ছেন তাদেরকে বলবো, আপনারা চাইলে আপনারা হাইকোর্টেও যেতে পারেন এবং যাওয়া উচিত। এছাড়াও কোনো মাননীয় উকিল সহ যারা সংবেদনশীল মানুষ তারাও EWS এ ওবিসির মতো আবার যে বড় ঘোটালা, মমতা ব্যানার্জি ঘোটালাবাজ, একমাত্র এক চোখ বন্ধ থাকে, শুধু কি করে মুসলিমদেরকে তোষণ করা যায়। তোষণ মানে চাকরি ফাকরি দেবে না, একটা চথা ধরাবে সার্টিফিকেটের, এইটার জন্য তিনি এই অপকর্মটা করেছেন, করার চেষ্টা করছেন। রুখে দেওয়ার জন্য আমি জেনারেল ক্যাটাগরির বঞ্চিত লোকেদেরকে বা আমাদের দায়িত্বশীল আইনজীবী সহ সমাজের যারা আছেন
তাদেরকে যারা ইডব্লিউএস এর লড়াই লড়েছিলেন তাদেরকে একটা বড় লড়াই যেমন মন্ডল কমিশনের হয়েছিল, তেমনি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানে, গুজরাটে ইডব্লিউএস এর জন্য কিন্তু জেনারেল ক্যাটাগরির অর্থনৈতিকভাবে দুর্বল লোকেরা, গরিব লোকেরা, তারাও কিন্তু লড়াই করে এটা আদায় করেছে। এবং এসসি এসটি রিজার্ভেশনের রূপকার যদি বাবা সাহেব আম্বেদকর হয়ে থাকেন, মন্ডল কমিশনের রূপকার যদি বিশ্বনাথ প্রতাপ সিং, রাজকৃষ্ণ আদবানি হয়ে থাকেন, ইডব্লিউএস এর রূপকার কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদীজি। তাই এই বিষয়ে আমি আজকে লিডার অব অপোজিশন হিসেবে আমার দায়িত্ব সাংবিধানিক প্রধানের কাছে রেকর্ড করানো, আপনাদের মাধ্যমে জনগণকে এবং জেনারেল ক্যাটাগরির ইডব্লিউএস এর বঞ্চিত লোকেদের কাছে পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া, এটাই আমি বক্তব্য রাখলাম। দ্বিতীয় হচ্ছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে মিডিয়াতে এসেছে, ভারতীয় জনতা পার্টির প্রচুর কর্মী সমর্থক বিকেল 4টার সময় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ঘেরাও করছে। আপনারা দেখুন কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলেছে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আমাদের 6th সেমিস্টারের প্রশ্ন। দেখুন এবারে প্রশ্নটা দেখুন। 12 নম্বর, মেদিনীপুরে 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। আপনারা মেদিনীপুরের ইতিহাস জানেন, মেদিনীপুরে 3 জন ম্যাজিস্ট্রেট হত্যা হয়েছিলেন। অত্যাচারী ছিলেন রবার্ট ডগলাস, জেমস পেডি এবং বার্চ। এবং এদেরকে কারা খুন করেছিলেন? যারা প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য, শুভ্রাংশু পাল। এরা ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স এর মেম্বার, স্বাধীনতা সংগ্রামী। অত্যাচারী 3 জন ব্রিটিশকে খুন করেছিলেন। মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে। অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে। ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তাকে শোকজ করতে হবে। এবং উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো কেউ নয়, উনি এখন ভৃত্য বসু। শিক্ষা সংক্রান্ত প্রাইমারি স্কুল কখন বন্ধ থাকবে আর এসএসসির পরীক্ষা কখন হবে, প্যানেল কিভাবে বেরাবে, সব মুখ্যমন্ত্রী বলেন। তাই মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। যেমন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিলগিরির সুবচনের জন্য ক্ষমা চেয়েছিলেন, ঠিক স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য, শুভ্রাংশু পাল, এদেরকে সন্ত্রাসবাদী বলার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। কারণ তিনি শিক্ষা দপ্তরের সমস্ত প্রাথমিক থেকে ভোকেশনাল থেকে উচ্চশিক্ষা সবটাই তিনি নিয়ন্ত্রণ করেন। ব্রাত্য বসুদেরকে কোথাও দেখা যায় না। আর অবিলম্বে ভাইস চ্যান্সেলরকে শোকজ এবং কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে। এবং কোশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায়। তিনি কি টুকরে টুকরে গ্যাংয়ের মেম্বার? তিনি কি মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান? এটা বাংলা জানতে চায়। ক্ষুদিরাম বসুর বাংলা জানতে চায়, বিনয় বাদল দীনেশের বাংলা জানতে চায়, মাস্টারদার অবিভক্ত বাংলা জানতে চায়, রাসবিহারী বসুর বাংলা জানতে চায়, মাতঙ্গিনী হাজরার বাংলা জানতে চায় নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মক্ষেত্র বাংলা। আমরা জানতে চাইছি এই কোশ্চেন সেটারটা কে, তার নাম কি,
তিনি কি মোহাম্মদ আলী জিন্নাহর অবৈধ সন্তান, এটা আমাদের জানা দরকার আছে। থামবে না, পিসির হাত আছে এদের মাথায়। এরা টাকা তুলে আইসিওসি কে দেয়, আইসিওসিরা এসপি কে পাঠায়, এসপিরা ভাইপোকে পাঠায়, আর ভোট লুট করে। এই যে আইপ্যাকের সমস্ত ডাটা, তথ্য, ফলস ইনফরমেশন, মিথ্যা প্রচার সব করে এরা, সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশরা। আর বাংলা সহায়তা কেন্দ্রে যারা ঢুকিয়েছে, আগে যারা একটা সময় দিদিকে বলো করতো, পরে মুখ্যমন্ত্রীকে বলো করলো, সেই লোকগুলো 10,000 জন 12,000 টাকা করে বেতন পায়। এরা এই দুটো কাজ করে। এরা টাকা তুলে, মানে সিভিক আর ভিলেজ পুলিশ আইসিওসিদের দেয়, আইসিওসিরা একটা পার্সেন্টেজ রেখে এসপি কে পাঠায়, এসপি বাকিটা দিল্লিতে পাঠায়, কোলাঘাটে পাঠায়, কালীঘাটে পাঠায়, কালীঘাট বলে ওটা তো হাইকোর্টের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন রয়েছে। এরা ভাইপোর কাছে প্যাকেট প্যাকেট করে এসপিরা যে টাকা পাঠায় কালীঘাটে, সেই টাকা ওখান থেকে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা তারা সংগ্রহ করে আর ভোট লুটের কাজ করে, আইপ্যাককে ইনফরমেশন করে, সমস্ত জায়গায় ভোট লুটে এরা নেতৃত্ব দেয়। এরা বেপরোয়া, এদের আপনি কিছু করতে পারবেন না। ওই আপনি দুদিন দেখাবেন, সাসপেন্ড হবে। এরা সব তৃণমূলের, এরা কেউ মাঠে ছোটেনি, কেউ পরীক্ষা দেয়নি। হাওড়া উত্তরের বিধায়ক তিনি একটা হিট অ্যান্ড রান কেসে ফেসেছেন। কাঞ্চন মল্লিকের যে ব্যবহার হাসপাতালে অভ্যন্তরে দেখা যাচ্ছে, উড়িষ্যা বলে কেস হয়েছে, ড্রাইভার অ্যারেস্ট হয়েছে, উনি চালাচ্ছিলেন না, ওনাকে ডিটেন করেছে। প্রয়োজন হলে উড়িষ্যা পুলিশ আবার জিজ্ঞাসাবাদও করবে। ওখানে আইনের শাসন আছে, এখানে আইনের শাসন নেই। কাঞ্চন মল্লিক তো বারে বারে বেপরোয়া কাজ করে, বারে বারে করে। এদের মাথায় পিসির হাত রয়েছে, অতএব এরা বেপরোয়া। আপনার বিধানসভা এলাকার যে প্রজেক্ট, রেলের প্রজেক্ট, এর রেল চিঠি দিচ্ছে রাজ্যের কাছে যে জমিটা দেওয়া হোক, দীর্ঘদিন ধরে নন্দীগ্রামের প্রজেক্ট আটকে রয়েছে। আপনি নিজের আগে একাধিকবার কথা বলেছেন 80 একর জমি দরকার ছিল, 74 একর জমি, 74 একর জমি রেলের হাতে আছে। 6 একরের জন্য বারে বারে লিখছে, এবং এরা চিঠি না দিলে নন্দীগ্রামের জনগণকে দিয়ে আমি মামলা করব জনস্বার্থে, যাতে রাজ্য সরকার দিতে বাধ্য হয়। রাজ্য সরকারের শুধু নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট নয়, এরকম 61টা রেল প্রজেক্টে জমি দিচ্ছে না, যেটা মাননীয় নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারের সভা থেকে বলেছেন যে রেল, জাতীয় সড়ক, এয়ারপোর্টে জমি না দেওয়ার ফলে আমি এখানে 90,000 কোটি টাকা রেডি করে রেখেছি, বিনিয়োগ করতে পারছি না। তিনি তার সাথে বলেছেন 8 লক্ষ পিটিশন পড়ে আছে বিশ্বকর্মা যোজনায়, আমি দিতে চাই, এরা দিতে দিচ্ছে না। ডিএমরা এই 8 লক্ষ পিটিশন দিল্লিতে পাঠাচ্ছে না। ওকে হরিদাস পাল, ওকে হারাবো। 7,000 ভোটে হাজি নুরুল হেরেছে, ওকে 17,000 ভোটে হারাবো। ও আমার নাম করে লিখে রাখুক। সন্দেশখালী তো নিবই, সাথে হিঙ্গলগঞ্জ নিব, বসিরহাটের আরেকটা পাটও নেব। আরেকটা পারবো না, মুসলমান বেশি আছে। আমি বলি না, আমি কোনো মন্তব্য করব না, আমি মন্তব্য করব না। আমি এই বিষয়ে চর্চাতে থাকি না, আপনারা আমার স্ট্যান্ড জানেন। কেন স্বাধীনতা সংগ্রামীদের ক্লাস 8-এর বইতে আগেও সন্ত্রাসবাদী বলা হয়েছে, আবার বলা কেন বারবার? আগে বলার পরে আমি তো আপনাকে বলছি, কোশ্চেন সেটারের আইডেন্টিফিকেশনটাকে বের করা উচিত। কোশ্চেন সেটারটা কে? এই লোকগুলো, এই যাদবপুরেও তো টুকরে টুকরে গ্যাং আছে, কাশ্মীর মাঙ্গে আজাদি বলে।
এদের যে মাইন্ডসেট, কলকাতাতে তো মিছিল হয়, পাকিস্তানকে জল বন্ধ করলে কেন নরেন্দ্র মোদী জবাব দাও। কলকাতাতেও তো মিছিল হয়, পাহেলগামের পরে মিছিল হয় না? কলকাতাতে মিছিল হয়, যুদ্ধ নয়, শান্তি চাই। যেদিন পাহেলগামে হিন্দু বেছে বেছে বস্ত্র সরিয়ে সিঁদুর দেখে তাগা দেখে খুন করেছিল, সেদিন কিন্তু এই বাবুরা মিছিল করে না। এই বাবুদের আপনি দেখতে পান না মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জে, মহেশতলার, রবীন্দ্রনগরে। এই বাবুদেরকে আপনি দেখতে পান যখন পাকিস্তানে মাসুদ আজহারের জঙ্গি দুর্গ গুড়িয়ে দেয় ভারতীয় এয়ারফোর্স, তখন মৌলালি থেকে ধর্মতলা মিছিল করেন এরা। কেউ বা কারা কালো ছিটিয়েছিল, আমি তো তাদের হ্যাটসঅপ দিই, এদেরকে আলকাতরা মাখানো উচিত, কালো আলকাতরা। অতএব এই ধরনের মাইন্ডসেটের লোক পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় এখনো আছে। সেই জন্য ডাক্তারদের আন্দোলনে স্বাস্থ্য ভবনের সামনে ওই আপনার মাওবাদীদের ডিবানা কি বাজনা আছে বাজিয়ে বলা হয়েছিল কাশ্মীর মাঙ্গে আজাদি। এই লোক আছে, এর জন্য দায়ী এই রাজ্যের সরকার এবং পুলিশ। ইউনিভার্সিটি কি করে নজর এড়াতে পারে যেখানে সন্ত্রাসবাদী লিখে দেওয়া হচ্ছে? কোশ্চেন সেটার এবং ভাইস চ্যান্সেলর তাদের রেসপন্সিবিলিটি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক উচ্চশিক্ষা দপ্তর। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অখিলগিরির ইস্যুতে ক্ষমা চেয়েছিলেন, অখিলগিরি ক্ষমা চাইনি। দ্রৌপদী মুর্মু মহোদয়া, রাষ্ট্রপতি মহোদয়া সম্মানিয়া, তার গায়ের রং বর্ণ নিয়ে যেভাবে কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন। আজকে বিমল দাশগুপ্ত, প্রদ্যোৎ ভট্টাচার্য, জগন্নাথ বন্ধু পাঁজাদেরকে সন্ত্রাসী বলা হয়েছে তার সরকারের সরকারি ইউনিভার্সিটির কোশ্চেনে। তো মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, এটা বিরোধী দলনেতার কর্তব্য। আমি আমার দাবিটা এখানে তুলে ধরলাম। মুখ্যমন্ত্রী কোন ইস্যুতে কথা বলবেন, কবে বলবেন, সেটা উনার ব্যাপার। কেষ্টমণ্ডলের ইস্যুতে মুখ্যমন্ত্রী মুখ খোলেন না, কসবা গার্লস কলেজ ইস্যুতে মুখ্যমন্ত্রী মুখ খোলেন না। এটাতেও মুখ খুলবেন কিনা, কবে খুলবেন, সেটা উনার। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব লিডার অব দ্য হাউস তথা মুখ্যমন্ত্রীর কাছে তার দাবি এবং বিষয়টা তুলে ধরা। সেটা আমি সাংবিধানিক প্রধান রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি, আর মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে আমার দাবি তুলে ধরলাম। মুখ্যমন্ত্রী বৈঠকে বসছেন, টাটার চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসছেন। যতই বসুন, টাটা এখানে ইনভেস্ট করবেন না। টাটা এখন থেকে টাটা যাতায়াতটা শুরু করলো। টাটা জানে 8 মাস পরে এখানে বিজেপি আসবে, বিজেপি এলে টাটাকে এখানে আসতে হবে। তাই অফিসারদের সঙ্গে পরিচয় করার জন্য টাটা এসেছিল আমার মনে হয়েছে। কারণ 5-6 মাস পরেই নির্বাচন, বিজেপি আসবে, টাটাকে এখানে আসতে হবে, অনেক ইনভেস্ট করতে হবে। তাই টাটা এখনই দেখে গেল এয়ারপোর্ট থেকে সেক্রেটারিয়েটটা কত দূরে, চিফ সেক্রেটারি কে আছে, ইন্ডাস্ট্রি সেক্রেটারি কে আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান কে আছে, ল্যান্ড ব্যাংক আছে কিনা। এখন থেকে তো যাতায়াত করতে হবে, কারণ এপ্রিলের পরে টাটাকে তো এখানে আসতে হবে, আনা হবে, ফুলে মালায় আনা হবে, চুপি চুপি নয়। কলকাতা এয়ারপোর্ট থেকে ফুলের বর্ষণের মাধ্যমে পশ্চিমবঙ্গে আনা হবে এবং টাটাকে দিয়ে এখানে বিনিয়োগ করা হবে, তাতে রাজস্ব বাড়বে। আর এখানকার ছেলে মেয়েরা বাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে যাবে না, এখানেই চাকরি পাবে। মাননীয় মুখ্যমন্ত্রী আরেক মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করবেন, অত্যন্ত আনন্দের। ওমর আব্দুল্লাহ মহোদয়, তিনি বাংলা ভাষা বুঝতে পারবেন না হয়তো, তবুও আপনাদের মাধ্যমে আমি ওনার কাছে বার্তা দিতে চাই, উনি এয়ারপোর্টে রিটার্ন ফ্লাইট ধরার আগে যেন বিটন অধিকারী এবং সমীর গুহর বাড়িতে একবার যান।
আমি 85 বার হাইকোর্টে গেছি, যুব মোর্চা আজকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গেছে, আর কাঁথিতে একটি কন্যা সুরক্ষা আমার ছিল রবিবার, সেখানে পুলিশ বাধা দিয়ে চিঠি দিয়েছে। আমার উপস্থিতি থাকলেই, আমি নিজের কথা বলবো না, এটা রেকর্ড বলবে, আমার উপস্থিতি থাকলেই সাথে সাথে পুলিশ রিজেকশন চিঠি পাঠায় অর্গানাইজারদের। স্বাভাবিকভাবে অর্গানাইজারদের হাইকোর্টে যেতে হয়, তারা যায়, এবং এই দুটো পারমিশন যদি হাইকোর্ট দেয় আমার 87 হবে। আমি আশা করছি মমতা ব্যানার্জির যে শেষ টার্ম চলছে, কয়েক মাস আছে, তাতে আমি 100 ক্রস করে যাব। শুভরঞ্জন সিং তার একটা প্যাড ভাইরাল হয়েছে যেখানে রেশন কার্ড, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেটে বিভিন্ন রেট লেখা রয়েছে, এবং সেখানে ওই টাকা দিলে হয়ে যাবে রেশন কার্ড বা পাসপোর্ট। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন বাংলাদেশিদের কিভাবে পাসপোর্ট হোক বা আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট বাড়িয়ে দেওয়া, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা তার প্যাডে লেখা রেট চার্ট, সেটা ভাইরাল হয়েছে। এটা আবার কি আছে? এর আগে তো অয়নশীলের বাড়ি থেকে গ্রুপ ডি, গ্রুপ সির রেড কার্ড বেরিয়েছিল। তৃণমূল থাকবে, তার রেড কার্ড থাকবে না। মমতা ব্যানার্জি আপাতমস্তক চোর এবং দুর্নীতিগ্রস্ত, সেই জন্য সারদার কেলেঙ্কারিতে মমতা ব্যানার্জির বাড়ির যে ল্যান্ড ফোন নাম্বারটা আমি বলছি না, তার পেমেন্ট হয়েছে। মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করত, প্রয়াত দিলীপ মজুমদার থেকে, কার্তিক থেকে, আপনার পার্টির যারা জাগো বাংলা চালাতো, সুব্রত বক্সি থেকে, ডেরেকো ব্রায়ান থেকে, প্রত্যেককে সিবিআই ইনভেস্টিগেট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ইলেকট্রিকের বিল আর ল্যান্ড ফোনের টেলিফোনের বিল, এ দুটো পেমেন্ট হয়েছে জাগো বাংলার অ্যাকাউন্ট থেকে, আর জাগো বাংলার অ্যাকাউন্টে সারদা থেকে টাকা গেছে। অতএব তৃণমূল মানে আপাতমস্তক একটি দুর্নীতিগ্রস্ত পারিবারিক কোম্পানি। তার চেয়ারম্যানের নাম মমতা ব্যানার্জি, আর তার ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো। আপনি বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে একটা টুইট করেছেন, থ্রেট তো করবেই। ওরা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সিআইডি মামলা ক্লোজ করে দিয়েছে, কিন্তু এই মামলা ওনারা ওপেন করেন আর সহযোগিতায় শুভেন্দু অধিকারী। যেদিন হাইকোর্টে রেজিস্ট্রারের কাছে কেস করতে যা আমি নিয়ে গেছিলাম, এবং গত বছর 1 বছর পুরো লিগ্যাল ব্যাটেলে যা যা করার দরকার, লিগ্যাল ব্যাটেল লড়তে গেলে যেগুলো লাগে, উকিল ঠিক করা থেকে সবটাই বিরোধী দলনেতা করেছে। কারণ এই কেস অলরেডি ক্লোজ করে দিয়েছিল সিআইডি, চার্জশিট থেকে শেখ শাহজাহান এবং কাদের মোল্লাদের নাম বাদ। হ্যাঁ, ওরা ভাবতে পারেনি যে মামলাগুলো রিওপেন হয়ে যাবে। ওদের ধারণা ছিল কেষ্টমণ্ডলের মতো শাহজাহান জামিন পাবে এবং শাহজাহান 26-এর ভোট পরিচালনা করবে, কিন্তু ওদের যে সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দেওয়া হয়েছে। এবং এই ঘটনার পরে যত গুন্ডা আছে, লিটন থেকে, হাড়োয়ার খালেক থেকে, আমাদের হিঙ্গলগঞ্জের আয়ুব গাজী থেকে, ওখানে যত গুন্ডা আছে, তৃণমূল কংগ্রেসের গুন্ডা, বিশেষ ক্যাটাগরির গুন্ডা, তারা সবাই ভীত, আতঙ্কিত। এই কেস যদি চেপে ধরে এই অস্ত্র কোথা থেকে এসেছে, তাহলে দেখবেন বাংলাদেশ যোগ, আনসারুল বাংলা, হিজবুল মুজাহিদিনের যোগ বেরোবে, এবং এন্টার সুন্দরবন, সাউথ এবং নর্থ 24 পরগনা, এই সুন্দরবনে পুরো তৃণমূলের যে র্যাকেট, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ, আর তো লুট জেহাদ আছে, এই র্যাকেটটা পুরো ধরা পড়ে যাবে। সিবিআই 3খানা মামলা অলরেডি টেক আপ করেছে, বড় র্যাকেট বেরিয়ে যাবে। সেই ভয়ে আতঙ্কে তারা উইটনেসদেরকে ধমকাচ্ছে। যেভাবে বাংলাদেশে হিন্দু নারী ওপেন রেপ হওয়ার পরে তাকে যেভাবে মামলা প্রত্যাহার করানো হয়েছে, এরাও চাইছে মামলা প্রত্যাহার করে নিক, তাহলে আমরা বেঁচে যাব। আমি আপনাদের বলে গেলাম,
বাঁচার কোনো রাস্তা বা সুযোগ এরা পাবে না। স্পিকারের উপরে একটা টুইট করেছেন আপনি। আর বলবো না, আমার গুরু পূর্ণিমা আছে, সাধু সন্তদের প্রণাম করা আছে আইসিসিআর এ খোলা হওয়ার অফিসে, আমাকে ওখানে যেতে হবে। অনন্তকাল ধরে এরকম হবে না। স্পিকারের এক বক্তব্য নিয়ে আপনার আমি লিখে দিয়েছি টুইটে, এক্সে, স্পিকার বলেছেন আমি বাংলা ভাষীদের উপরে অত্যাচার হচ্ছে উড়িষ্যায় বলবো। আমি স্পিকারকে অনুরোধ করেছি বাংলা ভাষীটা রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী না পশ্চিম বাংলার বা ভারতের বাংলা ভাষী। আপনি দয়া করে, আপনি যখন এতই জানেন, আপনাকে তালিকা, আধার কার্ড এবং ডিটেলস নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়া উচিত। এটা আমি উনাকে অনুরোধ করেছি। স্পিকারকে তো আমি নির্দেশ দিতে পারি না, আমি ওনাকে অনুরোধ করেছি। আর দ্বিতীয় অনুরোধ করেছি উড়িষ্যা স্পিকারকে, যে কেন পার্লামেন্টে অধীর চৌধুরী পিএসসির চেয়ারম্যান হয়, এখন সি বেণুগোপাল পিএসসির চেয়ারম্যান, রাহুল গান্ধী অপোজিশন লিডার, পশ্চিমবাংলায় অপোজিশন লিডারকে, পশ্চিমবাংলার অপোজিশন লিডারকে কেন হিউমিলিয়েট করেন, অপোজিশন এমএলএদের কেন সাসপেন্ড করেন, তৃণমূল নেতা সুমন কাঞ্জিলালকে পিএসসির কেন চেয়ারম্যান করেন, কেন বিজেপির কোনো এমএলএ স্ট্যান্ডিং কমিটি বা হাউস কমিটির চেয়ারপারসন নেই, কেন অপোজিশন লিডারকে 8.5 মাস 4 বছরের মধ্যে বিধানসভার বাইরে রেখেছেন। এটা আমি উড়িষ্যা স্পিকারকে বলেছি, মাননীয় দ্য গ্রেট স্পিকার অফ বেঙ্গল বিমান ব্যানার্জিকে প্রশ্ন করতে। শীতলকুচিতে আজকে বিজেপি বিধায়ক যেভাবে হ্যাকেল হলো আজকে শীতলকুচি, কি বলবেন? বিজেপি বিধায়ককে তৃণমূল সমর্থকরা ঘেরাও করে বিক্ষোভ শীতলকুচিতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসের বাতাবরণ করেছে, এটা অসভ্যতা। আমি গুরু পূর্ণিমার দিন মন্দিরে প্রণাম করতে গেছে, পুজো দিতে গেছে। তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী, তারা চায় না কোনো মানুষ মন্দিরে গিয়ে পুজো দিক, প্রণাম করুক। স্বাভাবিকভাবে মন্দিরে যাওয়ার জন্য তিনি তার শাস্ত্র বা তার ধর্ম অনুযায়ী কাজ করতে গেছেন। তাই একজন রাজবংশী বিধায়ককে, শিডিউল কাস্ট তিনি, তাকে এই ধরনের, এবং শিক্ষকও বটে, তাকে এই ধরনের আক্রমণ করা হয়েছে। আমি ছবিটা দেখেছি, লিগ্যাল অ্যাকশন আমরা নেব। যেভাবে সুকান্ত মজুমদার মহাশয় তাকে 1 মাসে 3 বার বেআইনি আটকের জন্য হাইকোর্টে গেছেন, বরেন বর্মন মহোদয় আজ গুরু পূর্ণিমার দিন মন্দিরে যেতে বাধা পেয়েছেন, তার জন্য যে লিগ্যাল অ্যাকশন নেওয়ার, সেই লিগ্যাল অ্যাকশন বিজেপি লেজিসলেচার পার্টি নেবে, তার ব্যবস্থা আমরা নেব। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই